হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট স্কোয়াড। আশা করি সবাই খুব ভালো আছো। তো ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো যে আজকে আমাদের আলোচনার বিষয় কি, সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে সিলেবাস এবং যে স্ট্র্যাটেজি হওয়া উচিত আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য, সে নিয়ে আজকে আমাদের একটা ডিটেল অ্যানালাইসিস। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। চলো তাহলে আমরা শুরু করি। দেখো, আজকের সেশনটাকে আমি দুটো পার্টে ভাগ করেছি। একটা হচ্ছে যারা পার্টিকুলারলি ডাব্লিউবিসিএস পরীক্ষা দাও তাদের জন্য একটা সিলেবাস, আর যারা এই ডাব্লিউবিপিএসসি বা এসএসসির যে বিভিন্ন পরীক্ষা মানে জেনারেল কম্বাইন্ড যে এক্সামগুলো তোমরা দাও, যেরকম ডাব্লিউবিপিএসসির মধ্যে পড়ছে মিসেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, এমভিআই, এসএসসি যেরকম সিজিএল আছে, সিএইচএসএল আছে, এমটিএস আছে, এই পরীক্ষাগুলোর জন্য আমরা সায়েন্স কতটা পড়বো। কারণ এই পরীক্ষাগুলোর জন্য আমাদেরকে সায়েন্সে খুব বেশি জোর দেওয়ার দরকার নেই, শুধু আমাদের এই ডাব্লিউবিসিএস এর জন্য আমাদেরকে একটা কিন্তু ভালো এফোর্ট দিতে হয় বা একটা জোর দিতে হয়। কারণ ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে তো 25 নম্বর থাকে সায়েন্স থেকে আমরা জানি, এছাড়াও মেন্সের যে পেপার 4, সেই পেপার 4-এ কিন্তু প্রায় রিসেন্ট ইয়ারে 110 থেকে 120 নম্বর মতো টোটাল সায়েন্সের পোর্শন থেকে তোমাদের প্রশ্ন আসছে। এই পেপারটা 200 নম্বরের। এবার এই 200 নম্বরের মধ্যে 110 থেকে 120 নম্বর সায়েন্সের পার্ট থেকেই আসছে, আর বাকি যে পার্টটা থাকছে সেটা আমাদের স্ট্যাটিক জিকে আর হচ্ছে তোমার সিএ, কারেন্ট অ্যাফেয়ার্স, এইটা মিলিয়ে হচ্ছে টোটাল 200 নম্বর। ওকে, তো আজকে আমাদের বিষয় হচ্ছে শুধু এই 110 থেকে এই 120 নম্বরের মধ্যে সায়েন্সের যে পার্টগুলো পড়বে বা যে জায়গা থেকে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। বোঝা গেল? তাহলে দেখো, এই ডাব্লিউবিসিএস এর এই যে পেপার 4, এখানে আমাদের সায়েন্সের কি কি সাবজেক্ট আছে। তো ফিজিক্স তো থাকবেই, তোমরা জানো ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়ো আছে, এছাড়াও ইভিএস। ওকে, তো আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমে আমরা এই পার্টটা ডাব্লিউবিসিএস এর জন্য কতটা পড়বো সেটা নিয়ে আলোচনা করব। তারপরে আমি তোমাদের শেষে বলে দিচ্ছি যে ডাব্লিউবিপিএসসি বা এসএসসির জন্য আমাদেরকে এক্স্যাক্টলি কতটা পড়তে হবে। ক্লিয়ার? এবার তোমরা বলে স্যার রেলের জন্য আমরা কি করব? এক্স্যাক্টলি, তো রেলের জন্য আমি তোমাদের একটা আলাদা সেপারেট ভিডিও প্রোভাইড করব, যেখানে শুধুমাত্র রেলের জন্য সায়েন্স কতটা পড়তে হবে তার একটা ডিটেল অ্যানালাইসিস থাকবে। ঠিক আছে, তাহলে চলো ভাই শুরু করা যাক। তো প্রথমে দেখো, আমরা দেখবো যে ফিজিক্সে আমাদেরকে কি কি চ্যাপ্টার পড়তে হবে ডাব্লিউবিসিএস এর জন্য। ওকে, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট ফার্স্ট চ্যাপ্টার দেখতে পাচ্ছ। এখানে জাস্ট একটা বেসিক ধারণা। ওকে, ইউনিট জিনিসটা কি এই নিয়ে বেসিক ধারণা, বাট সব জিনিসের ইউনিট আমরা এই প্রথম চ্যাপ্টারে কিন্তু পড়বো না, জাস্ট একটা বেসিক ধারণা নেব। এবং তোমরা যখন আমার সাথে চলবে, ক্লাস করবে, তখন বুঝতে পারবে যে এই চ্যাপ্টারে কত কিছু জিনিস আছে, ইউনিট বাদ দিয়েও কত এক্সট্রা জিনিস আছে যেগুলো আমাদের কম্পিটিটিভে আসে। বোঝা গেছে? নেক্সট হচ্ছে মোশন বলতে এখানে মেনলি রেস্ট অ্যান্ড মোশন বা তোমাদের ইনসাইটলি যে মোশন চ্যাপ্টার, যেখানে আমরা মোশনকে বোঝার জন্য ডিস্টেন্স কি, ডিসপ্লেসমেন্ট কি, স্পিড কি, ভেলোসিটি কি, অ্যাক্সেলারেশন কি, এই জিনিসগুলো নিয়ে আমরা পড়ি। এবং সেখানে মোশনের ইকুয়েশন নিয়েও পড়ি আমরা, কারণ কি 3টে ইকুয়েশন পাবে তুমি, এবং সেই ইকুয়েশন থেকে বা ওই ফর্মুলা থেকে যেভাবে ম্যাথ আসে সেই জায়গাটাকেও কিন্তু আমাদেরকে দেখতে হবে। বোঝা গেছে? এবং এই মোশনটা যখন আমি পড়বো না, এর সাথে সাথে আমি পড়ে নেবো হচ্ছে পেন্ডুলাম। এই পেন্ডুলাম থেকে তোমরা জানো যে ডাব্লিউবিসিএস প্রচুর প্রশ্ন দেয়, প্রিলি মেন্স সবাইতেই কিন্তু প্রচুর প্রশ্ন দেয়। ওকে, নেক্সট দেখা হচ্ছে লজ অফ মোশন বলতে নিউটনের যে লজ, মানে নিউটন মোশনকে নিয়ে যে ল দিয়েছিলেন 3খানা, সেই 3খানা ল থেকে। তো সেখানে আমরা প্রথম লতে দেখবে ইনার্শিয়া কনসেপ্ট পাই, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। সেকেন্ড ল, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝতে পারে না, যে স্যার নিউটনের সেকেন্ড লটা কি। আমাকে অনেক স্টুডেন্টই বলে যে স্যার সেকেন্ড লটা আমি বুঝতে পারিনি, ছোটোবেলা থেকে পড়ে আসছি। ওকে, তো সেই সেকেন্ড লকে আমাদেরকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, কারণ সেকেন্ড ল থেকে মানে যেখান থেকে আমরা মোমেন্টামের ধারণা পাই, ভরবেগের ধারণা পাই, সেই ভরবেগ থেকে কিন্তু তোমাদের ডাব্লিউবিসিএস এর প্রশ্ন এসেছে। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোলো, দেখো নিজেরাই বুঝতে পারবে যে কোন চ্যাপ্টার আমাকে পড়তে হবে। তোমাকে আমারও সাহায্য নিতে হবে না, ইভেন কারোরই সাহায্য নিতে হবে না। ওকে, দেখো নেক্সট আসছে আমরা কি গ্র্যাভিটেশন। এই গ্র্যাভিটেশন যখন আমরা পড়বো, পাশাপাশি কিন্তু আমরা স্পেস টেকনোলজি নিয়েও কিন্তু আমরা একটা বেসিক ধারণা নেব। মানে বিশাল কিছু নয়, বিশাল কিছু রকেট কিভাবে তৈরি হচ্ছে সেসব না,
কোন কোন স্যাটেলাইটকে লঞ্চ করছি, কোন লঞ্চ ভেহিকেলকে ইউজ করছি, রিসেন্ট ইয়ারে যেগুলো ঘটছে, রিসেন্ট যে সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট হচ্ছে আমাদের স্পেস টেকনোলজিতে, এই জায়গাগুলোকে আমাদের পড়তে হবে, ঠিক আছে? কিছু ইনফরমেটিভ জিনিস পড়তে হবে, বোঝা গেল? নেক্সট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ওয়ার্ক পাওয়ার এনার্জি। এই যে এনার্জি, এই এনার্জি একটা নিজে একটা বড় চ্যাপ্টার, ঠিক আছে? তো এনার্জি সম্পর্কে আমাদেরকে পড়তে হবে, বোঝা গেল? আমরা যখন ফুয়েল পড়বো কেমিস্ট্রিতে, সেখানেও আমরা বিভিন্ন রকমের এনার্জি সম্পর্কে টুকটাক পড়বো, বোঝা গেল? কারণ কি ফুয়েল থেকে আমরা কি পাই? এনার্জি পাই। ওকে, নেক্সট দেখা হচ্ছে ফ্লুইড মেকানিক্স, ভীষণ ইম্পর্টেন্ট রিসেন্ট ইয়ারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ লাস্ট ইয়ারের প্রশ্ন দেখলেও তোমরা দেখবে যে ফ্লুইড মেকানিক্স বা ম্যাটারের যে প্রপার্টি, সেখানে সারফেস টেনশন, ভিসকোসিটি, তারপরে তোমার হচ্ছে ল্যামিনার ফ্লো, ওকে, ক্রিটিক্যাল ভেলোসিটি, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন দিচ্ছে। এছাড়াও ওখানে আছে তোমাদের পাস্কালের সূত্র আছে, বার্নৌলিস প্রিন্সিপাল আছে, এই জায়গাগুলোকে খুব ভালো করে পড়তে হবে, বোঝা গেল? হিট এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, বাদ দিতে পারবে না তুমি। তোমাকে ওখানে কনসেপ্ট বুঝতেই হবে, কিছু তো কনসেপ্ট বুঝতে হবে, কারণ প্রশ্ন তুমি দেখবে যে কোনো মানে পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তুমি ঘাঁটো, দেখবে কিছু প্রশ্ন ইনফরমেটিভ থাকে যেটা হয়তো ওয়ান লাইনার পড়লেও তুমি পারতে পারো। ফিজিক্সের ক্ষেত্রে আমি গ্যারান্টি দিতে পারবো না, বাট বাকি কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে তুমি ওয়ান লাইনার পড়েও হয়তো পার পেয়ে যাবে, কিন্তু ফিজিক্সে তুমি পাবে না। ওকে, নেক্সট ওয়েভ অ্যান্ড সাউন্ড। এই যে ওয়েভ সম্পর্কে আমরা এখানে বেসিক পড়বো, বাট ওয়েভ নিয়ে আমরা আলাদা একটা চ্যাপ্টার পড়বো, সেটা হচ্ছে এখানে 13 নম্বর চ্যাপ্টার। দেখো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অ্যান্ড বেসিক অ্যাবাউট ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, ঠিক আছে? এটা নিয়েও আমাদেরকে পড়তে হবে। মানে এখানে ওয়েভ লেখা আছে মানে ভেবো না যে এখানে আমরা ওয়েভ পড়বো, এখানে আমরা জাস্ট সাউন্ড কি টাইপের ওয়েভ সেটাকে বোঝার জন্য ওয়েভ সম্পর্কে একটু বেসিক ধারণা নেব, দেন আমরা চলে যাব সাউন্ড চ্যাপ্টারে। বাট অ্যাকচুয়ালি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, তাই তো, এরকম প্রচুর আছে, ইনফ্রারেড রেডিয়েশন, ভিজিবল লাইট, এক্স রে, ইউভি রে, গামা রে, এই যে 7খানা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে, তাদের যে ব্যবহার, এবং ওখানে ছোট ছোট কনসেপ্টের জিনিস আছে, সেই জিনিসগুলোকেও আমরা পড়বো, তাদের ব্যবহার, তাদের ডিসকভারি, ঠিক আছে? তো সেটা আমাদের এই 13 নম্বর চ্যাপ্টারের মধ্যে পড়ে যাচ্ছে। এরপরে আছে আমরা লাইট। তোমরা জানো যে লাইট কতটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রত্যেকটা পরীক্ষাতে লাইট ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষার জন্য, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য। ওকে, তো লাইট আমাদেরকে ক্লাস 10th লেভেলেরই পড়তে হবে, বাট WBCS এর জন্য যখন আমরা পড়বো তখন জাস্ট 11-12 কিছু কিছু জায়গা আমাদেরকে কিন্তু ছুঁয়ে বেরিয়ে যেতে হবে, বোঝা গেল? নেক্সট আছে আমরা ইলেকট্রিসিটি। এটাও ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই যে লাইট, মানে কোনটাকে বাদ দেবো? সাউন্ডে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, হিট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ফ্লুইড মেকানিক্স, মানে এখানে সবগুলোই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কিন্তু ইগনোর করা যায় না। এই বছর পরীক্ষায় আসেনি মানে যে পরের বছর দেবে না, এর কোনো গ্যারান্টি নেই। তুমি নিজে প্রত্যেক বছরের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনপত্রকে তুমি নিজে ভালো করে অ্যানালাইসিস করো, দেখো, নিজে বুঝতে পারবে যে এই বছর এখানে আসেনি, তো পরের বছর বা 2 বছর পরে হলেও ওই টপিক থেকে কিন্তু প্রশ্ন এসেছে। ওকে, এরপরে দেখা হচ্ছে ম্যাগনেটিজম পড়বো আমরা, খুব বেসিক ম্যাগনেটিজম পড়বো, এবং তার পাশাপাশি আমাদের ক্লাস 10-এর একটা চ্যাপ্টার যে ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, সেই পার্টটাও কিন্তু আমরা এখানে ম্যাগনেটিজমের মধ্যেই পড়বো। ওকে, তারপরে আসি আমরা রেডিও অ্যাক্টিভিটি। এটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অনেকে এটা তোমাদেরকে কেমিস্ট্রির মধ্যে পড়ায়, কিন্তু আমি এটাকে ফিজিক্সের মধ্যেই পড়াই, দুটোতেই আছে এটা। ওকে, এমন না যে কেমিস্ট্রির মধ্যে পড়াচ্ছে সে ভুল, আর আমি ফিজিক্সের মধ্যে পড়াচ্ছি মানে আমি ভুল, এটা নয়। ওকে, রেডিও অ্যাক্টিভিটি আমার কেমিস্ট্রিতেও আছে, ফিজিক্সেও আছে, তো আমি সেটাকে একটা জায়গায় করে আমি ফিজিক্সের মধ্যে তোমাদের পড়াবো। এবং এই রেডিও অ্যাক্টিভিটি এই চ্যাপ্টারটা থেকে এই যে নিউক্লিয়ার এনার্জি, নিউক্লিয়ার ওয়েস্ট, ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, এগুলো মানে ভীষণ ইম্পর্টেন্ট জায়গা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। কেন? এই যে তোমরা আর্টিফিশিয়াল সান তো শুনেছো, যেটাকে আমরা ফিউশন রিঅ্যাক্টর একটা বলি, তাই তো? বিভিন্ন কান্ট্রি, চায়না কেন, অনেক কান্ট্রি বানিয়েছে, ঠিক আছে? তো সেই আর্টিফিশিয়াল সান বা আর্টিফিশিয়াল ফিউশন রিয়াকশন আমরা বাস্তবে ঘটাতে পারছি, সূর্যের মধ্যে যে রিয়াকশনটা হয় সেটা আমরা পৃথিবীতে ঘটাতে পারছি, বাট কেন আমরা সেখান থেকে এনার্জি ড্র করতে পারছি না? মানে এনার্জি ড্র করতে পারছি, বাট সেটাকে আমরা কেন আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারছি না?
যেরকম ধরো এই যে আজকে কয়লা পুড়িয়ে আমরা প্রচুর এনার্জি এক্সট্র্যাক্ট করছি, তো মানে আমাদের দৈনন্দিন জীবনে যে এনার্জি রিকোয়ারমেন্ট তার প্রায় 55 থেকে 60% আসে কয়লাকে পুড়িয়ে, মানে থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে। কিছুটা আসে তোমরা জানো যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট থেকে, এরকম কিছুটা আসে আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে। এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ওখানে কী ধরনের রিয়াকশন হয়? ওখানে নিউক্লিয়ার ফিশন রিয়াকশন হয়। তোমরা তো দুই রকমের রিয়াকশনের নাম শুনেছো, ফিউশন আর ফিশন। তো যে ফিশন রিয়াকশন, এটার মাধ্যমেই আমরা এনার্জি এক্সট্র্যাক্ট করে আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারছি বা লাগাচ্ছি এখনও অবধি। কিন্তু ফিউশনের মাধ্যমে এনার্জি দৈনন্দিন জীবনে সরবরাহ করা এখনও হয়ে ওঠেনি, মানে কস্ট এফেক্টিভ হয়ে ওঠেনি। বোঝা গেল? তো এই জায়গাগুলোকে আমরা ডিটেলে পড়ব, ঠিক আছে? ওকে, এবার আসি আমরা থার্মোডাইনামিক্স। এই থার্মোডাইনামিক্স কিন্তু ভীষণ বড় একটা চ্যাপ্টার। ওকে, এখান থেকে প্রশ্ন আসে না বলবো না, এখান থেকে প্রশ্ন আসে। WBCS মেন্সে আছে, WBCS প্রিলিমিনারিতেও একটা দুটো দিয়ে দেয়। ওকে, একটা দুটো দিয়ে দেয়। তো এই চ্যাপ্টারটাকে আমরা খুব বাদ দিয়ে দিয়ে পড়বো, মানে যতটুকু আমাদের লাগবে ঠিক এক্স্যাক্টলি অতটুকুই পড়বো। কারণ এটা যারা সায়েন্স নিয়েও পড়েছে তাদের কাছেও কিন্তু এই চ্যাপ্টারটা অনেকটাই কঠিন লাগে। তাহলে তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নও, যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছো, তারা তো এই চ্যাপ্টারটা দেখলেই ভয় পাবে। তো তাদের জন্য আমি এটাকে যতটা ইজি করা যায় সেই ইজি ওয়েতেই তোমাদেরকে আমি এটা করাবো, এবং যতটা বাদ দিয়ে করা যায়, যতটুকুনি পড়লে আমাদের পরীক্ষাতে আমরা কোয়েশ্চেন কমন পাবো, ঠিক এক্স্যাক্টলি ওইটুকুনি পড়বো আমরা এখানে। বোঝা গেছে? চলো, আর বাকি যে চ্যাপ্টারগুলো বলছি এগুলোকে আমাদেরকে অ্যাটলিস্ট ক্লাস 10th লেভেলের যে ডিটেল স্টাডি সেটা আমাদেরকে করা উচিত। এবং আমি তোমাদেরকে প্রত্যেকে বলবো যে এগুলোর জন্য সবার প্রথমে তোমরা ক্লাস 9-10-এর যে টেক্সট বই আছে সেই টেক্সট বই ভালো করে পড়ো, যেটা তোমরা আগে পড়ে এসেছো, ঠিক আছে? তারপরে তোমরা কম্পিটিটিভের কোনো বইটা হাত দেবে। আমি শেষে তোমাদের বলে দেবো যে কোন বইটা ইউজ করতে পারো। মার্কেটে একটাই বই আছে যেটাতে মোটামুটি সব জিনিসই দেওয়া আছে। নেক্সট দেখতে পাচ্ছ আমাদের কেমিস্ট্রি। ওকে, কেমিস্ট্রিতে কী কী টপিক আছে? প্রথমে দেখো ম্যাটার। এই ম্যাটার যখন পড়বো তখনই আমরা পড়ে নেবো যে চেঞ্জ অফ স্টেট অফ ম্যাটার। তারপরে চ্যাপ্টারের নাম দেখো কি লেখা আছে, ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর। এটা এনসিইআরটি চ্যাপ্টারের নাম, সেটাই আমি রেখে দিয়েছি। বাট এটা অ্যাকচুয়ালি আমরা যে পিওর সাবস্ট্যান্স বা মিক্সারের সেপারেশন প্রসেস পড়ি তো, বা প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে যে সমুদ্রের জল থেকে কিভাবে আমরা ড্রিঙ্কিং ওয়াটার তৈরি করব, বা এই যে মাটি থেকে যে ক্রুড অয়েল তুলছি, ইমপিওর পেট্রোলিয়াম তুলছি, সেখান থেকে পেট্রোল, ডিজেল এদেরকে আমরা আলাদা করব কি করে, গ্যাসোলিন এদেরকে আলাদা করব কি করে। ওকে, বা দুটো জিনিস মেশানো আছে, অ্যালকোহল আর ওয়াটারের মিশ্রণ আছে, তাকে আমি আলাদা করব কি করে। ওকে, এই জায়গাগুলো ভীষণ ইম্পর্টেন্ট। বোঝা গেল? নেক্সট হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। পিরিয়ডিক টেবিল খুব ইম্পর্টেন্ট। কেমিক্যাল বন্ডিং, জাস্ট কিছুটা আমরা ধারণা নেবো কেমিক্যাল বন্ডিংয়ে। ওকে, জাস্ট কিছুটা একটা ধারণা নেবো আমরা। কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড, বা এই চ্যাপ্টারটার নাম অ্যাকচুয়ালি হতো কার্বন অ্যান্ড ইটস অ্যালোট্রপ, এবং তার সাথে আমরা কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড। অ্যাকচুয়ালি কার্বনের যে রূপভেদগুলো হয়, ডায়মন্ড, গ্রাফাইট, সেগুলো নিয়ে তো আমরা এখানে ডিল করবই। এছাড়াও এখানে ঢুকে যাচ্ছে আমাদের আরেকটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, বেসিক অফ অর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে? এরপরে আমরা বিভিন্ন গ্যাসেস, যে আইডিয়াল গ্যাস যে লগুলো আছে সেই লগুলো নিয়ে আলোচনা করব। তারপরে আমাদের আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যাসিড বেস সল্ট। ওকে, এখান থেকে খুব বেশি কনসেপচুয়াল প্রশ্ন আমাদের আসে না, জাস্ট কিছু ইনফরমেটিভ প্রশ্নই আসে, সেই জায়গাগুলোকে আমরা পড়ব। তারপরে আসছে আমরা মেটালার্জি, মেটাল, নন মেটাল অ্যান্ড ইটস ইউজেস। এই দুটো চ্যাপ্টার যখন আমরা পড়বো তখন তুমি দেখবে যে নর্মাল বইতে যে ইনফরমেশন আছে আমরা শুধু ওটাই পড়বো না, ওর বাইরে যেগুলো আমাদের WBCS পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই পার্টগুলো আমরা পড়বো। বোঝা গেছে? চলো, নেক্সট হচ্ছে ফুয়েল, ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। রোল অফ কেমিস্ট্রি ইন হিউম্যান লাইফ, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, এবং সবার শেষে আমি রেখেছি দেখো অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। ওকে, এখানে খুব ছোট্ট জিনিস আমাদের পড়তে হবে। আসলে এখানে আমি আরেকটা চ্যাপ্টার ঢোকাইনি বা বাদ দিয়েছি বলতে পারো, ওটা আমি এখানে ইনক্লুড করব, বা অক্সিডেশন রিডাকশন ওর মধ্যে আমরা পড়বো। সেটা হচ্ছে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন। ওকে, বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন, ওটা একটা ক্লাস 10-এর একটা চ্যাপ্টার যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা আমরা পড়বো। এবং তার সাথে কিভাবে অক্সিডেশন নাম্বার বার করা হয়, এই একটা জায়গা, মানে এখান থেকে একটাই ইম্পর্টেন্ট জায়গা আমি পেয়েছি, সেটা হয়েছে কিভাবে অক্সিডেশন নাম্বার বার করে।
এটা থেকে কিন্তু পরীক্ষাতে তোমাদের প্রশ্ন আসে। তো এই জায়গাটা আমাদেরকে খুব ভালো করে কিন্তু দেখে নেব, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের একটা বেসিক একটা কেমিস্ট্রি সিলেবাস, এবং যখন আমরা WBCS পড়বো এখানে আরও কিছু জিনিস এর অ্যাডিশন হবে, যেরকম হচ্ছে গ্রিন কেমিস্ট্রি, ওকে, এরকম আরও কিছু জিনিসের আমরা WBCS মেন্সের জন্য এখানে আমরা অ্যাডিশন করব। জাস্ট জিনিসটাকে সিম্পল রাখার জন্য আমি ওগুলো এক্সট্রা জিনিস আর বাড়াইনি, বোঝা গেছে। এছাড়াও আরও একটা টপিক পড়বো আমরা, সেটা হচ্ছে মোল কনসেপ্ট বা বেসিক অফ মোল কনসেপ্ট, ওকে, বেসিক অফ মোল কনসেপ্ট, এই জায়গাটাও আমরা পড়বো। ক্লিয়ার? চলো এবার আমরা দেখবো হচ্ছে আমাদের বায়োলজি। বায়োলজি থেকে আমাদের কি পড়তে হবে। তো বায়োলজি থেকে মোটামুটি আমি একটা এখানে টপিক তোমাদের দিয়েছি, এই জায়গাগুলো পড়তে হবে, বাট এগুলো একটা গাইডলাইন। এছাড়াও টুকটাক কিছু কিছু জায়গা আমাদেরকে পড়তেই হয়, আমি বলবো সবগুলো। দেখো কি আছে আগে দেখে নাও। সেল, কোষ বলে যে চ্যাপ্টার, এবং কোষের যখন পড়বো কোষের মধ্যেই আমরা পাবো ক্রোমোজোম আছে, DNA আছে, RNA আছে, এগুলো সম্পর্কে বেসিক একটা ইন্ট্রোডাকশন। এরপরে দেখো হচ্ছে সেল ডিভিশন, খুব সুন্দর একটা চ্যাপ্টার, এখান থেকেও পরীক্ষাতে প্রশ্ন আসে। তারপরে দেখো হচ্ছে লিভিং অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড। এই যে লিভিং অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড বলতে এর মধ্যে পড়ে যায় প্ল্যান্ট কিংডম, অ্যানিম্যাল কিংডম, ব্যাকটেরিয়া বা মনেরা কিংডম, ঠিক আছে, ফাঙ্গি, ঠিক আছে। এই যে ক্লাসিফিকেশন, মানে আমাদের পৃথিবীতে যত লিভিং অর্গানিজম আছে তাদেরকে আমরা প্ল্যান্ট, অ্যানিম্যাল, ব্যাকটেরিয়া এরকমভাবে তো ক্লাসিফাই করেছি, প্রোটিস্টা, ঠিক আছে, ফাঙ্গি। তো সেই ক্লাসিফিকেশন আমরা এখানে করব, এবং তার পাশাপাশি যেগুলো পরীক্ষাতে আসে সেই জায়গাগুলো কিন্তু আমরা পড়ে নেবো, কারণ কি এই চ্যাপ্টারটা ভীষণ বড় একটা চ্যাপ্টার, বাট এটাকে আমরা একটু কনসাইজ ওয়েতে পড়বো, বোঝা গেল। নেক্সট হচ্ছে যে প্ল্যান্ট মরফোলজি, প্ল্যান্ট টিস্যু, ওকে, প্ল্যান্ট হরমোন, প্ল্যান্ট রিপ্রোডাকশন, ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই পার্টগুলো, বোঝা গেল। ফটোসিনথেসিস অ্যান্ড ট্রান্সপিরেশন, ওকে, নিউট্রিশন, গ্রোথ অ্যান্ড মুভমেন্ট, ওকে, এই জায়গাগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও এখানে আমি বলছি তারও কিছু কিছু জিনিস বাকি থাকছে। এখানে যেরকম লেখা আছে দেখো, ইকোনমিক ইম্পর্টেন্স অফ প্ল্যান্টস, ওকে, প্ল্যান্টসের যে ইকোনমিক ইম্পর্টেন্স, বিভিন্ন টাইপের যে প্ল্যান্টসগুলো যেগুলো আমরা বিভিন্ন কাজে ইউজ করে থাকি ডেলি লাইফের ক্ষেত্রে, বা ইকোনমিক্যাল মানে যেগুলোকে সেল করে আমরা হয়তো কিছু ইনকাম করতে পারবো, আমাদের দেশের রেভিনিউ জেনারেট হতে পারে, ঠিক আছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা পড়বো। যেরকম তোমরা শুনেছো যে একটা প্ল্যান্ট যাত্রফা, যেখান থেকে যেটাকে কাল্টিভেট করা হচ্ছে, কেন, কারণ কি সেখান থেকে বায়োডিজেল তৈরি করা হয় বলে, ঠিক আছে। তো ওটা একটা আমাদের ইকোনমিক ইম্পর্টেন্স অফ প্ল্যান্টের মধ্যেই পড়ছে। ক্লিয়ার? আচ্ছা, এছাড়া দেখো বেসিক কনসেপ্ট অফ জেনেটিক্স, এটাও আমরা পড়ে নেব, ঠিক আছে। এরপরে আসি আমরা আমাদের হিউম্যান ফিজিওলজি, ওকে, মানে মানব যে শরীর, সেই শরীর বিদ্যা সম্পর্কে আমাদের কি কি দেখতে হবে। আমাদের এই যে একটা হিউম্যান বডি বা যে কোনো অর্গানিজম, তার মধ্যে তো একটা ফাংশন চলে না বা একটা সিস্টেম চলে না, মানে আমরা কি শুধু খাই, মানে শুধু কি ডাইজেশনই হয় আর কিছু কি হয় না, অনেকগুলো সিস্টেম মিলে আমার এই টোটাল অর্গানিজমকে চালিত করছে বা এই টোটাল বডিটাকে চালিত করা হচ্ছে। সেই সিস্টেমগুলো সম্পর্কে আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। যেরকম ডাইজেস্টিভ সিস্টেম পড়বো, সার্কুলেটরি সিস্টেম, এই সার্কুলেটরি সিস্টেমের মধ্যে পড়ে যাবে আমার হার্ট আর ব্লাড, ওকে। নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম মানে নিউরনস, নার্ভাস সিস্টেম মানে যেটা আমাদের মানে হিউম্যান ব্রেন আর স্পাইনাল কর্ড নিয়ে যে পড়াশোনা, সেটা আমরা এখানে করব, ঠিক আছে। এছাড়াও দেখো লেখা আছে সেন্সারি অর্গান। সেন্সারি অর্গান বলতে কিছু সেন্স অর্গান, ঠিক আছে। যেরকম কিছু সেন্স অর্গান বলতে কি কি, আমাদের চোখ, হিউম্যান আই, ওকে, আমি এখানে লিখছি হিউম্যান আই, ওকে, হিউম্যান এয়ার, কান, ঠিক আছে। তো চোখ, কান এই নিয়ে, বা স্কিন, চোখ, কান আর স্কিন, এই তিনটে জিনিস এই সেন্স অর্গানের মধ্যে আমাদের পড়বে, মানে সেন্স অর্গানের মধ্যে আমরা ওই তিনটে জিনিসকে পড়বো, বোঝা গেছে। এছাড়া আর কি পড়বো, রেসপিরেটরি সিস্টেম, খুব বেসিক পড়বো, খুব বেশি না। এই যে রেসপিরেটরি সিস্টেম, এক্সক্রিয়েটরি সিস্টেম, এক্সক্রিয়েটরি সিস্টেম মানে যেগুলো আমরা বর্জ্য পদার্থ বডি থেকে বার করছি, মানে আমাদের কিডনির কি দিয়ে তৈরি, নেফ্রন সেল দিয়ে তৈরি, তাই না। তো সেই কিডনি টপিকটা পড়বো আমরা এই এক্সক্রিয়েটরি সিস্টেমে, বোঝা গেল। রিপ্রোডাক্টিভ সিস্টেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেটা প্ল্যান্ট হোক আর অ্যানিম্যাল হোক, দুটোই ইম্পর্টেন্ট, ওকে। এন্ডোক্রাইন সিস্টেম মানে অ্যাকচুয়ালি অ্যানিম্যাল হরমোন, ওকে, অ্যানিম্যাল হরমোন যে টপিক সেটাই এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে পড়ছে। এরপরে দেখা হচ্ছে স্কেলেটাল সিস্টেম, মানে আমার বডির এই যে হাড়গুলো,
স্কেলেটাল ধাঁচাটা যে তৈরি হয়েছে, যে হাড়গুলো দিয়ে বা যেখানে যেখানে জয়েন্ট আছে, কত রকমের জয়েন্ট কোথায় কোথায় পাওয়া যায়, এই জায়গাগুলো নিয়ে পড়বো আমরা স্কেলেটাল সিস্টেমে। এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিচে লেখা আছে দেখো, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। এটাও আমরা এখানে ডিল করবো বা পড়ে নেব। ওকে, এছাড়াও কিছু ছোটোখাটো টপিক যেরকম হচ্ছে, ওগুলো আমরা মানে মিসেলিনিয়াস টপিকের মধ্যে রাখতে পারি, যেরকম হচ্ছে বায়ো ফার্টিলাইজার পড়তে পারি, এটা আমরা কেমিস্ট্রির মধ্যেও পড়তে পারি, ঠিক আছে। বায়ো ফার্টিলাইজার, বায়ো ফর্টিফিকেশন, বায়ো ইঙ্ক, ওকে, এই জিনিসগুলো, স্টেম সেল, তারপরে তোমার হচ্ছে টিস্যু কালচার, ওকে, স্টেম সেল, টিস্যু কালচার, তারপর হচ্ছে জিএম ক্রপস, জেনেটিক্যালি মডিফাইড যে ক্রপসগুলো আছে সেখান থেকে আমাদের প্রশ্ন আসে। তো এই জায়গাগুলো আমরা কিন্তু খুব ভালো করে পড়ব, বোঝা গেছে। নেক্সট, আসছে আমরা ইভিএস। ইভিএস এর জন্য আমরা কি করব, এই ইভিএস এর এই টপিকটা কিন্তু অন্যান্য পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, যতটা ডাব্লিউবিসিএস এর জন্য ইম্পর্টেন্ট। তো ইভিএস এর এখানে কি কি টপিক আছে, প্রথমে দেখা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ইকোলজি, ওকে, ইকোটোন কি জিনিস, ওকে, ফুড চেন কি জিনিস, ফুড চেন, ওকে, তারপর হচ্ছে তোমার ফুড ওয়েভ, তারপরে তোমার হচ্ছে বিভিন্ন যে বায়োকেমিক্যাল সাইকেলগুলো হয়, যেরকম এখানে লেখা আছে দেখো, বায়োকেমিক্যাল সাইকেল, ফুড চেন, ফুড ওয়েভস, বায়োডাইভার্সিটি, ওকে, এই জায়গাগুলো আমাদেরকে পড়তে হবে, খুব বেশি পড়ার দরকার নেই, জাস্ট ক্লাস 9-10 লেভেলে জিনিসগুলো আমরা পড়বো, ওকে। বিভিন্ন এনভায়রনমেন্টাল ইস্যুস ইন ইন্ডিয়া, আমাদের দেশে যে বিভিন্ন এনভায়রনমেন্টাল ইস্যুসগুলো হয় সেগুলো নিয়ে আমাদেরকে পড়তে হবে, সেখানে কিছু কারেন্ট টপিকও ঢুকবে। মেনলি এনভায়রনমেন্টাল সায়েন্সের মধ্যে আমরা পলিউশন পড়ি, ক্লাইমেট চেঞ্জ পড়ি, মানে গ্লোবাল ওয়ার্মিং এই জাতীয় জিনিসগুলোকে আমরা পড়ি, ঠিক আছে। এই পলিউশনের মধ্যে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, এগুলো সবগুলোই পড়বো আমরা। ওয়েস্ট ম্যানেজমেন্ট ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক, সলিড ওয়েস্ট, ই ওয়েস্ট, এই টপিকগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, ওকে। এন্ডেঞ্জার্ড স্পিসিসেস, ওকে, অ্যান্ড কনজারভেশন এফর্টস, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা দেখব। এবং যারা সায়েন্সের খুব কোর কনসেপ্টকে ভয় পাও তাদের জন্য কিন্তু এই পার্টটা, ইভিএস বলো বা বায়োলজি বলো বা কেমিস্ট্রি পার্টগুলো বলো, তাদের জন্য কিন্তু একটু ইজি হবে, ওকে। আমি বারবারই বলছি, ফিজিক্স ভালো করে তুমি যদি না বোঝো, ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস এর প্রশ্ন উঠিয়ে দেখো যে কতটা কনসেপচুয়াল ফিজিক্সের প্রশ্ন আসে। তার জন্য তোমাকে ফিজিক্স খুব ভালো করে বুঝতে হবে, সে তুমি আমার কাছে বোঝো বা অন্য কোনো যে কোনো একটা টিচারের কাছে তুমি বুঝো, একই ব্যাপার, কিন্তু তোমাকে বুঝতে হবে ভালো করে, তুমি নিজে পড়েও বুঝতে পারো, ওকে। সেক্ষেত্রে তুমি টপিক ধরে ইউটিউবেও সার্চ করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। যেখান থেকে হোক আমাকে আমার পড়াটা রেডি করে আমাকে আমার চাকরিটা পেতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে, বোঝা গেল, ওকে। এনভায়রনমেন্টাল লজ অ্যান্ড পলিসিস, ঠিক আছে, এই জায়গাটাই ভীষণ ইম্পর্টেন্ট। যে কোনো একটা এনভায়রনমেন্টের বই তোমরা মার্কেট থেকে পেয়ে যাবে, মার্কেট থেকে কিনে নিতে পারো, ঠিক আছে, যে কোনো এনভায়রনমেন্টের বই কম্পিটিটিভ এক্সামের জন্য, সেখানে এই জিনিসগুলো থাকে, আমি নিজে দেখেছি, সেই জন্যই তোমাদের বলছি, বিভিন্ন এনভায়রনমেন্টাল লজ অ্যান্ড পলিসিস, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট, বিভিন্ন অ্যাক্ট আছে, লজ আছে, প্রোটোকলস আছে, এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু পড়তে হবে, ওকে। প্রোটোকলস, কিছু প্রোটোকলের নাম লেখা আছে, কিছু এগ্রিমেন্ট, ওকে। নেক্সট দেখা হচ্ছে আর কি পড়বো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ওকে, এই জায়গাটা আমাদের পড়তে হবে, যে রিনিউয়েবল এনার্জি রিসোর্স, ওকে, গ্রিন টেকনোলজি অ্যান্ড প্র্যাকটিসেস, ভীষণ ইম্পর্টেন্ট টপিক এগুলো, বোঝা গেছে। এছাড়া দেখো ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক এনভায়রনমেন্টাল কনসার্নও তোমাদেরকে কিন্তু রাখতে হবে, যেরকম গঙ্গা রিভার পলিউশন, সুন্দরবন ইকোসিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন ইন দ্য স্টেট, ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন দ্য ওয়েস্ট বেঙ্গল, এই জায়গাগুলোকেও কিন্তু আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। আশা করি ক্লিয়ার, ওকে। এরপরে আমি বলে দিই যে যারা ডাব্লিউবিসিএস প্রিপারেশন নিচ্ছ তারা যদি আমাকে বইয়ের কথা জিজ্ঞাসা করো, আমি বরাবরই বিগত 2017 থেকে পড়াচ্ছি, 2017 থেকে 2025 এতদিনের এক্সপিরিয়েন্সে তোমাকে আমি এটাই বলবো যে এই বইটা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছো তাদের জন্য এই বইটা প্রচণ্ড ফ্রুটফুল
বোঝা গেল? কারণ কি একটা বইয়ের মধ্যে তুমি সমস্ত জিনিসটাকে পেয়ে যাবে। ওকে, আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে নও তারাও এই বইটা রাখতে পারো, বাট তার আগে কোনো স্যারের থেকে বা নিজে পড়ে বা স্কুল লেভেলের যে টেক্সট বইগুলো আছে সেই টেক্সট বইগুলোকে পড়ো, পড়ে তারপরে তুমি এই বইটা হাত দেবে। ওকে, বা স্কুল লেভেলের বইগুলো পড়ো, তারপরে তুমি বিভিন্ন প্র্যাকটিস সেট আছে প্র্যাকটিস করো। কারণ কি তুমি বিভিন্ন প্র্যাকটিস যখন করবে না, তখন তুমি বুঝতে পারবে যে তোমার কোন জায়গাগুলোতে খামতি আছে। ওকে, সায়েন্সের বা যে কোনো সাবজেক্ট হতে পারে, কোন টপিকে তোমার খামতি আছে সেটা তুমি বুঝবে। এই জন্য বলা হয় যে প্র্যাকটিস মোর, প্রচুর প্র্যাকটিস করো। ওকে, রিভিশন আর প্র্যাকটিস এই দুটো জিনিস ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, এবার বাংলা মিডিয়ামের জন্য আমি তোমাকে পার্টিকুলার মার্কেটে চলতি বই সাজেস্ট করব না, সেখানে ম্যাক্সিমাম ভুলভাল থাকে। এই জন্য আমি তোমাদের বলছি যে বাংলা মিডিয়ামের বই পড়তে হলে সবার আগে টেক্সট বই পড়ো, 9-10-এর টেক্সট বই, ক্লাস 8-9-10 এইটটাকে অ্যাড করতে পারলে আরও ভালো হয়, ঠিক আছে? ওকে, আরেকটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস। যারা মানে যে কোনো WBCSদের জন্য আমি মেনলি লুসেন্টের বইটাকে সাজেস্ট করি। লুসেন্ট আছে, আর আরেকটা আছে আমাদের দিশা পাবলিকেশনের, ঠিক আছে? দিশা পাবলিকেশনের একটা বই আছে। ওকে, 10,000+ বা এরকম কিছু একটা এমসিকিউ বই। এখন মানে আমি যখন কিনেছিলাম ওটা 10,000 ছিল, এখন কত থাউজেন্ড হয়েছে জানি না। মার্কসম্যানের আছে 21,000+ এমসিকিউ বই। এই বইগুলো প্র্যাকটিস করলে এনাফ, ঠিক আছে? লুসেন্টের সায়েন্সের যে পোর্শন সেটা কিন্তু ভীষণ টাফ থাকে। ওকে, মানে কিছু কিছু কোয়েশ্চেন আছে দেখবে ইজি টু মডারেট, বাট খুব মানে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আমি যেগুলো পেয়েছি সেগুলো কিন্তু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন পেয়েছি। এবং WBCS-এ মানে এমন হয়েছে, আমি এটা দেখেছি যে কিছু কোয়েশ্চেন লুসেন্ট থেকে আমি করিয়েছিলাম, হয়তো WBCS পরীক্ষাতে গিয়ে সেই কোয়েশ্চেনগুলো লুসেন্ট থেকে ডাইরেক্ট দিয়েছে। আমি তোমাদেরকে মিলিয়ে দেখাতে পারি, ঠিক আছে, উইথ প্রুফ। চলো, তো এই জন্য বলছি যারা WBCS দেবে, WBCS যারা মেন দেবে তাদের জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা বুক। এছাড়াও আরও একটা বই আছে WBCS যারা মেন দেবে তাদের জন্য, সেটা হচ্ছে তরুণ গোয়েল। তরুণ গোয়েলের যে এমসিকিউ বই, 15,000+ এমসিকিউ বই, ওখানে যে সায়েন্সের প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, উইথ অপশনগুলোকেও যেগুলো আননোন আছে সেগুলোকেও তোমাদেরকে একটু ভালো করে সার্চ করে একটু পড়াশোনা করতে হবে। বোঝা গেল? ওকে, তো এই ছিল আমাদের WBCS-এর জন্য। এবার আসি আমরা আবার প্রথম থেকে আবার তোমাদের বলবো, সেটা হচ্ছে এই WBPSC বা SSCর জন্য আমরা কতটা পড়বো, ঠিক আছে? এই ফিজিক্স কেমিস্ট্রি এগুলো আমরা কতটা পড়বো। তো জাস্ট এ সেকেন্ড, আমি যে জায়গাগুলো একটু মুছে দিই। ওকে ওকে, দেখো, সবার আগে আমি যেটা বলবো তোমাদের, যারা WBPSC, SSC এবং রেলের আমি আলাদা করে ভিডিও বানাবো, তাও এখানে একটু বলে দিই একটা কথা। এগুলোর জন্য যারা পড়ছো তারা সায়েন্স কতটা পড়বে, তাদেরকে আমি সায়েন্স বরাবরই বলছি ক্লাস 9th অ্যান্ড 10th এর টেক্সট বই পড়ো। ক্লাস 9 আর 10th-এর টেক্সট বই পড়ো, ঠিক আছে? আর ম্যাক্সিমাম প্র্যাকটিস করো, দেখবে তোমার প্রিপারেশন হয়ে গেছে, আর কিচ্ছু পড়ার দরকার নেই। ক্লাস 9-10-এর মধ্যেই আছে এখানে চ্যাপ্টারগুলো, এই যে মোশন, লজ অফ মোশন, গ্র্যাভিটেশন, ওয়ার্ক পাওয়ার এনার্জি, ওকে, ফ্লুইড মেকানিক্সের কিছুটা পার্ট যেরকম আর্কিমিডিসের প্রিন্সিপাল বা পাস্কাল সূত্র, এই জায়গাগুলো। ওকে, সারফেস টেনশন, ভিসকোসিটির এক্সাম্পল, সারফেস টেনশনের এক্সাম্পলগুলো, যে মশা বা বিভিন্ন ইনসেক্ট কেন জলের মধ্যে চলাচল করতে পারে, রেনড্রপ কেন স্ফেরিক্যাল শেপের হয়, এই জায়গাগুলো জাস্ট। ওকে, হিটের খুব বেসিক জায়গা আছে আমাদের 9-10-এ, খুব বেসিক জায়গা আমাদের পড়তে হবে। হিটের ফর্মুলাটাও ইম্পর্টেন্ট আছে, ওকে, যেটা তোমরা জানো যে C/5 = F - 32/9, খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। সাউন্ড থেকেও খুব বেছে বেছে আমাদের পড়তে হবে। 9-10-এ যতটুকুনি আছে, জাস্ট সাউন্ডের কিছু বৈশিষ্ট্য আছে, সাউন্ডের কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার আছে। ওকে, বিভিন্ন টাইপের সাউন্ড আছে, মানে তোমরা শুনেছো যে বিভিন্ন রেঞ্জ, আমরা পার্টিকুলার একটা রেঞ্জের সাউন্ডকেই শুনতে পাই, তাই না? 20 হার্জ থেকে 20,000 হার্জ, এই হার্জের ফ্রিকোয়েন্সি সাউন্ডে আমরা শুনতে পাই। তো যে ফ্রিকোয়েন্সি বললাম, এই ফ্রিকোয়েন্সি জিনিসটা কি, এই জিনিসগুলো, টাইম পিরিয়ড জিনিসটা কি, ওয়েভলেন্থ জিনিসটা কি,
এই জিনিসগুলো আমরা পড়বো, বোঝা গেছে? লাইট, আমি বারবারই বলছি লাইট ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ওকে, যে কোনো পরীক্ষার জন্য লাইট তোমাদের পড়তে হবে। ইলেকট্রিসিটি, এবার আছে ম্যাগনেটিজম। ম্যাগনেটিজমের এখানে সেরকম কিছু পড়ার তোমাদের লাগবে না, ওকে। রেডিও অ্যাক্টিভিটিও খুব বেসিক আমরা পড়বো, খুব বেসিক জাস্ট কি বলো তো, জাস্ট পড়বো আমরা, তোমরা হয়তো অনেকেই জানো নিউক্লিয়ার ফিশন অ্যান্ড ফিউশন, এই দুটো জিনিস তো পড়বো বেসিক, মানে খুব ডেপথে না, বেসিক জিনিসগুলো। এবং যে রেডিও অ্যাক্টিভ ডিকে, মানে যে কোনো একটা রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস যখন ডিকে হয় তখন আলফা বিটা গামা রেডিয়েশন ছাড়ে, তাই না? তো সেই আলফা রশ্মি বা বিটা রে বা গামা রেডিয়েশন এগুলো সম্পর্কে আমরা পড়বো রেডিও অ্যাক্টিভিটিতে, ঠিক আছে? এবং যারা ডিসকভার করেছে রেডিও অ্যাক্টিভিটিকে ডিসকভার করেছে, জাস্ট বেসিক জায়গাগুলো। তাহলে এই চ্যাপ্টারগুলোই পড়বো, কিন্তু বেসিক জায়গাগুলো। এবং ইউনিট অ্যান্ড মেজারমেন্টও পড়বো, কিন্তু এগুলো জাস্ট ইউনিট অ্যান্ড মেজারমেন্ট নিজে একটা বেসিক চ্যাপ্টার। তো এই জিনিসগুলো আমরা পড়বো। এবং এই যে পেন্ডুলাম নিয়ে কথা বললাম না, পেন্ডুলাম নিয়ে আমরা অন্য মানে ডাব্লিউবিসিএসে যতটা গুরুত্ব দিয়ে পড়বো অতটা গুরুত্ব পেন্ডুলামের অন্য এক্সামে দেওয়ার দরকার নেই। জাস্ট ফর্মুলাটা মাথায় রাখবা, দু একটা এক্সাম্পল আমরা পড়বো, ঠিক আছে? এইটুকুনি। আচ্ছা, এখানে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, জাস্ট আমরা 7খানা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এবং তাদের ইউজেসটাই পড়বো, আর অন্য কিছু কিন্তু আমরা এখানে পড়বো না, বোঝা গেল? থার্মোডাইনামিক্স বা এগুলো ছোঁয়ার কোনো দরকারই নেই। এই যেখানে লেখা আছে না যে বেসিক অ্যাবাউট ওয়্যারলেস কমিউনিকেশন, এত ডিটেলে আমরা যাব না। তোমাদের যারা জেনারেল কম্বাইন্ড পরীক্ষা দেবে তাদের জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজির কতটুকুনি পাঠ করা দরকার, কোন জায়গাগুলো পড়া দরকার, ওকে, সেগুলো আমি তোমাদেরকে এমনি পড়িয়ে দেবো, অসুবিধার কিচ্ছু নেই, ঠিক আছে? তো সেটা একটা ভিডিও বা হার্ডলি দুটো ভিডিওর মধ্যে ওটাগুলো আমার হয়ে যাবে, ঠিক আছে? বাট এই চ্যাপ্টারগুলো আমাদেরকে একটু চ্যাপ্টার ওয়াইজ গো থ্রু করতে হবে, একবার যেতে হবে, ঠিক আছে? নেক্সট কেমিস্ট্রি। দেখো, কেমিস্ট্রির এখানেও আমি তোমাদের বলে দিচ্ছি কোন জায়গাগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। যে ম্যাটার ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই যে মিক্সার অ্যান্ড পিওর সাবস্টেন্স অ্যান্ড মিক্সার বাই ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর, এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। অ্যাটমিক স্ট্রাকচার ইম্পর্টেন্ট, পিরিয়ডিক টেবিল ইম্পর্টেন্ট, কেমিক্যাল বন্ডিংয়ের জাস্ট বেসিক, ওকে। কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড, মানে যে অর্গানিক কেমিস্ট্রির যে বেসিকটা আছে, ওকে, সেটা আমরা এখানে পড়বো, ওকে। কিন্তু যতটা ডেপথে ডাব্লিউবিসিএসের জন্য পড়বো অতটা ডেপথে পড়বো না, পার্থক্যটা শুধু এখানে, বোঝা গেল? সেমভাবে আমরা মোল কনসেপ্টও দেখব, এই মোল কনসেপ্টটা আমরা পড়বো, বাট মোল কনসেপ্টটা আমরা জাস্ট বেসিক জায়গাটুকুনি পড়বো, যতটুকুনি পড়লে আমাদের পরীক্ষা উতরে যাবে, বোঝা গেছে? ওকে, গ্যাস ল, এটাও আমরা পড়বো বেসিক জায়গা। অ্যাসিড বেস সল্ট, বিভিন্ন অ্যাসিড কোথায় পাওয়া যায়, ওকে, বা অ্যাসিডের যে ক্লাসিফিকেশন আছে, অর্গানিক অ্যাসিড আছে, ইনঅর্গানিক অ্যাসিড আছে, তাদের টুকটাক ব্যবহার, পিএইচ ভ্যালু, কোন অ্যাসিডের কোন বেসের পিএইচ ভ্যালু কত, এই জায়গাগুলো জাস্ট, ওকে। মেটালার্জি আমার পড়ার দরকার নেই। মেটাল নন মেটাল জাস্ট ওই বেসিকই পড়বো আমরা, খুব বেশি পড়বো না, যতটুকুনি পড়লে পরীক্ষাতে আমাদের কভার হয়ে যাবে। আমি ডাব্লিউবিপিএসসির জন্য বলছি এগুলো, ঠিক আছে, বা এসএসসির জন্য বলছি, ঠিক আছে। ফুয়েল পার্টটুকুনি পড়বো, এখানে কম্বাশন পড়ার আমার দরকার পড়বে না, জাস্ট ফুয়েল, কী ফুয়েল আছে যেগুলো থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন দেয়। রোল অফ কেমিস্ট্রি ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই পার্টটাও আমরা এখানে পড়বো, ওকে। আর বাকি জিনিসগুলো আমাদের পড়ার দরকার পড়বে না, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি বা এই পার্টগুলো আমাদের পড়ার দরকার পড়বে না, ক্লিয়ার আশা করি। চলো এবার বায়োলজি নিয়ে যদি আমি তোমাদের বলি, তো এখানেও কিছু জিনিস আমরা বাদ দিতে পারবো, তাই বলে সব নয়। দেখো, সব জিনিসগুলোকেই আমাদেরকে একটু করে ছুঁয়ে বেরিয়ে যেতে হবে, ব্যাপারটা বোঝো ভালো করে, সব জিনিসগুলোকেই আমাদেরকে একটু করে ছুঁয়ে বেরিয়ে যেতে হবে, ওকে। ডাব্লিউবিসিএস বাদে যদি আমরা অন্য এক্সামের জন্য খাটি তো আমাদেরকে সবই পড়তে হবে, কিন্তু একটু জাস্ট কোনোটা একটু বেশি আছে, কোনোটা একটু কম আছে। তো এই কতটা বাদ দেবো, কতটা ছাড়বো, সেটা তোমরা আমার উপরে ছেড়ে দাও। যারা আমার সাথে চলবে ভেবেছো তাদের দায়িত্বটা আমার, ঠিক আছে। চলো, হিউম্যান ফিজিওলজি, এটা সবার আগে ভীষণ ইম্পর্টেন্ট, ওকে। এই টোটাল জিনিসটাই আমরা পড়বো, বাট যতটা ডেপথে আমরা ডাব্লিউবিসিএস এর জন্য পড়ি অতটা ডেপথে এখানে পড়বো না, বোঝা গেছে?
যেরকম এই যে সার্কুলেটরি সিস্টেম যখন আমরা পড়বো না, শুধু হিউম্যান হার্ট আর ব্লাড নিয়ে আমরা পড়বো এখানে, আর বাকি অত জিনিস আমার দেখে লাভ নেই। নার্ভাস সিস্টেমও তাই, খুব বেশি আমাদের ডেপথে যাওয়ার দরকার নেই। সেন্স অর্গান বলতে হিউম্যান আই একটু জাস্ট ডেপথে পড়তে হয় মোটামুটি। এছাড়া হিউম্যান এয়ার, আমাদের কানে কত রকমের হার্ট থাকে, ঠিক আছে, কানের কোন জায়গাটা আমাদের ব্যালেন্সকে, বডি ব্যালেন্সকে রক্ষা করে, জাস্ট বেসিক জায়গা, ঠিক আছে। মানে এমন না যে এই এক একটা চ্যাপ্টার আমার 2 দিন 3 দিন ধরে পড়বো, এগুলো এক এক দিনে হয়ে যাবে, বোঝা গেছে। রেসপিরেটরি সিস্টেম অতটা ইম্পর্টেন্ট নয়, ওকে। এক্সক্রেটরি সিস্টেমের মধ্যে জাস্ট কিডনিটা পড়বো আমরা। রিপ্রোডাক্টিভ সিস্টেমটা ইম্পর্টেন্ট আছে, হরমোন বা এন্ডোক্রাইন সিস্টেম ইম্পর্টেন্ট, স্কেলেটাল সিস্টেমও ইম্পর্টেন্ট, আর হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ এটাও ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, ওকে। এই যে এখানে নিউট্রিশন আছে না, এই নিউট্রিশন গ্রোথ, এখানে আমরা পড়বো বিভিন্ন ভাইটামিনস, ওকে, বিভিন্ন ভাইটামিনস নিয়ে পড়বো আমরা এখানে, বোঝা গেছে। যাই হোক, তো বিভিন্ন ভিটামিন, তাদের অভাবজনিত রোগ, ওকে, এগুলো অ্যাকচুয়ালি হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের মধ্যেও পড়ে যায়, এগুলো আমরা পড়ে নেবো জাস্ট অ্যাডজাস্ট করে। তারপর দেখো সেল জাস্ট ক্লাস 10th লেভেলেরই আমরা পড়বো সেল। ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ এখানেও আমরা জানবো, কিন্তু ডাব্লিউবিসিএস আমরা ক্রোমোজোমকে যতটা ডেপথে পড়ি অতটা ডেপথে এখানে পড়তে হবে না, বোঝা গেছে। জাস্ট জিনিসগুলো কি, সেল ডিভিশন চ্যাপ্টার আমাদের পড়তে হবে। এই লিভিং অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড, এটা ডাব্লিউবিসিএস এর জন্য আমরা যতটা গুরুত্ব দিই, এখানে কিন্তু আমরা এটা অতটা গুরুত্ব দেব না, জাস্ট বেসিক জায়গাটা। প্ল্যান্ট মরফোলজি, বেসিক প্ল্যান্ট টিস্যু, এটাও খুব বেসিক পড়বো। ফটোসিনথেসিস, ট্রান্সপিরেশন, এগুলো আমাদের পড়তে হবে। এবং প্ল্যান্ট হরমোন আর প্ল্যান্ট রিপ্রোডাকশন, খুব বেসিক জায়গা, ঠিক আছে। একদম ডেপথে 3 ঘন্টা ধরে পড়ে যাচ্ছি সেটা হবে না, ওকে। জেনেটিক্স, টুকটাক আমরা জেনেটিক্সের কোন ল কে দিয়েছেন এই জায়গাগুলোকে, মানে আমরা জেনেটিক্সের খুব কোর কনসেপ্টে যাব না, ক্লিয়ার, ওকে। ইবিএস এর যদি আমি তোমাদের কথা বলি, জেনারেল কম্বাইন্ড এক্সামের জন্য ইবিএসে আমরা এই যে গ্লোবাল ওয়ার্মিং, অ্যাসিড রেন, এই যে টপিকগুলো আছে, গ্লোবাল ওয়ার্মিং, অ্যাসিড রেন, ওকে। জিএম ক্রপ তো আমাদের বায়োলজির মধ্যে পড়ে যাচ্ছে, জিএম ক্রপটা আমাদের বায়োলজির মধ্যে ওটা পড়তে হবে, ঠিক আছে। জেনেটিক্যালি মডিফাইড ক্রপস, ওটা কিন্তু পরীক্ষাতে আমাদের জিজ্ঞাসা করে। আরেকটা টপিক আমাদের বাদ গেছে, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, ওকে। এটা আমরা ডাব্লিউবিসিএসেও পড়বো, এটা আমরা জেনারেল কম্বাইন্ডেও পড়বো, ঠিক আছে। আর সেরকম কিছু আমাদের এখানে ইবিএসে পড়ার দরকার নেই। এই বেসিকগুলো তোমরা পড়তে পারো, ইকোলজি, ফুড চেন, এগুলো যেহেতু আমাদের ক্লাস 9-10 চ্যাপ্টারে আছে, সেটা আমাদেরকে পড়তেই হবে, বোঝা গেল। এ হচ্ছে আমাদের ওভারঅল একটা সিলেবাস বা ওভারঅল একটা স্ট্র্যাটেজি, এরকম হওয়া উচিত, ওকে। এমন না, আমি তোমাদেরকে বারবারই বলি যে সায়েন্সের, বিশেষ করে ফিজিক্সের জায়গাটাই কিন্তু আমাদেরকে কনসেপ্ট পড়তে হবে। যারা ডাব্লিউবিপিএসসি বা যারা এসএসসির জন্য পড়ছো, তারা কনসেপ্টের জায়গাটা অতটা না পড়লেও হবে, কিন্তু যারা ডাব্লিউবিসিএস এর জন্য পড়ছো তাদেরকে কিন্তু এই কনসেপ্টের জায়গাটা পড়তে হবে, ক্লিয়ার আছে। চলো, তো বইগুলো আমি বলে দিলাম, ওকে। তো চলো, টাটা সবাই। কারো যদি কোনো কোয়ারিজ থাকে, কারো যদি কিছু জানার থাকে, এই ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপেরও লিঙ্ক দেওয়া আছে, তোমরা জয়েন হয়ে যাও আমাদের কমিউনিটি গ্রুপের মধ্যে। যে কোনো কোয়ারিজ আমাদেরকে অবশ্যই জানাবে, ওকে। এবং ভিডিওর নিচে কমেন্ট সেকশনেও তোমরা জানাতে পারো, ওকে। তো চলো, টাটা, আবার দেখা হচ্ছে আমাদের নতুন আরেকটি সেশন।